নিচ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে, বড় একটা পাথরের চায়ের নিচ দিয়ে রাহুল কীভাবে নিচের দিকে চলে গেল। হাড় কাঁপানো ঠান্ডা, সাথে প্রবল ঠান্ডা হাওয়া। কামাখ্যা পাহাড়ের উপরে জঙ্গলাকীর্ণ এলাকায় আমরা তখন ঠকঠক করে কাঁপছিলাম। এদিক ওদিক থেকে কোনো রকমে গাছের কিছু শুকনো ডালপালা জড়ো করে আমরা আগুন জ্বালালাম একটু স্বস্তি বোধ করার জন্য। নিচে ফেরার জন্য পথ আরও বাকি। এরকম কনকনে ঠান্ডা হবে আমরা আগে কল্পনা করতে পারিনি। বেশ সকালেই আমরা, অর্থাৎ আমি, মন কামেশ্বরী মাতাজি এবং রাজাবাবু, এই তিনজন বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরের দিকে। কিন্তু কামাখ্যা মন্দিরের দিকে গেলেও আজ আমাদের উদ্দেশ্য ভিন্ন। সত্যি কথা বলতে কি, আমাদের লক্ষ্য কামাখ্যা পাহাড়ের এক দুর্গম জায়গায় অভিযান, যেখানে যোনি রূপে আছেন বৈষ্ণব দেবী মা। এক কথায় বলতে গেলে বলতে হবে বৈষ্ণব গুহা। কামাখ্যা মন্দিরের একটু আগে এক জায়গায় গাড়ি থেকে নেমে আমরা পদব্রজে এগিয়ে চললাম মন্দিরের দিকে। রাস্তায় তখন অগণিত ভক্তের ঢল। আমরা কিন্তু মন্দিরে প্রবেশ না করে মন্দিরের পশ্চিম দ্বার যেদিকে আছে সেই দিক দিয়ে অগ্রসর হতে থাকলাম, কারণ কামাখ্যা মন্দিরের পিছনে বৈষ্ণব গুহার অবস্থান বলে শুনেছিলাম। পশ্চিম দ্বারের দিকে কিছুটা অগ্রসর হতেই চোখে পড়ল বেশ কয়েক ধাপ সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, আর ডান পাশে একটি শিব মন্দির। টোটাল এগুলো কটা সিঁড়ি জানো? 100টার উপরে সিঁড়ি আছে বোধ হয়। 108টা বলে খালি হনুমান মন্দিরের সিঁড়ি। দর্শক বন্ধুরা, কতগুলো সিঁড়ি দেখুন, প্রায় শখানেক সিঁড়ি পেয়ে নিচে নামতে হবে। এটা হলো শিব মন্দির, আর পিছন দিকে হচ্ছে কামাখ্যা পাহাড়। আমরা মোটামুটি বলতে গেলে 100রও উপরে সিঁড়ি বেয়ে এই শিব মন্দিরে এসে পৌঁছিয়েছি। ঠিক আমার পিছনে দেখা যাচ্ছে আমাদের কামাখ্যা মায়ের পাহাড়। এই দেখুন, ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে আমাদের নীলাচল পর্বতে, যেখানে আমাদের মা কামাখ্যার মন্দির স্থিত। আর আমরা এখন যাচ্ছি বৈষ্ণব গুহার দিকে। বৈষ্ণব গুহা অভিযান করতে গিয়ে প্রথমে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। পরে স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমরা সঠিক রাস্তা অবলম্বন করেছিলাম। মাতাজি সামনে এগিয়ে চলেছেন, আমরা পেছনে, আবার কখনো রাজাবাবু এবং মাতাজি সামনে, আমি পেছনে। দর্শক বন্ধুরা, দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গুপ্ত বৈষ্ণব গুম্ফার দিকে। আমরা যাচ্ছি, খুব দুর্গম রাস্তা, সামনে শুনলাম নাকি আরও জঙ্গল আছে। পাহাড়ের উপরে উঠতে পরিচয় হলো একজন স্থানীয় মহিলার সাথে। পাহাড়ের গায়ে তাদের টিনের বাড়ি, আর রয়েছে বিরাট গোশালা। বৈষ্ণব গুহা কোথায়, তিনি আমাদের সেই পথ নির্দেশ করে দিলেন। বৈষ্ণব গুম্ফা বলতে পারলেন? ওই উপর দিয়ে যেতে হবে। আচ্ছা, আর কিবা বেলেগ পোৱা যায় জানো? আছে কিবা? বেলেগ একো নাপায়, এটা নামেৰে আৰু এটা গলি আছে। আচ্ছা, গৰুৰে এটা গৰু মানে ঘৰ আছে, এই ঘৰটো চিধাই দিয়ে চিধাই যাব। মনসা মন্দিৰো পৰে নেকি? মনসা মন্দিৰ পৰে? মনসা মন্দিৰ ইয়াতে এইফালে এনেকে যাব লাগে? এফালেদি এফালে ইয়াতে মনসা মন্দিৰ, আগেদি বৈষ্ণৱদেৱী, তাৰে আগতো কামাখ্যা মন্দিৰ। ঠিক আছে, বৈষ্ণব গুম্ফাতেই যাওয়ার কথা আমাদের। আচ্ছা, তো এদিক দিয়ে যেতে পারবো? এটোতে এনেকৈ গেলে। আচ্ছা, ওই কড়াইতে কি হচ্ছে? ওটা পানী। পানি কি হবে? জল গরম? গরু। ও, গরুর জন্য। এই জায়গাটার নাম কি? এইটো কামাখ্যা বুলি কয়। কিবা স্পেসিফিক গলিটোৰ নাম আছে? এইটো পাহাৰৰ জেগাখনৰ নাম নীলাচল পাহাৰ। নীলাচল। নীলাচল পাহাড়। টিনের চাল দেওয়া, টিনের ঘর। গরু আছে, তাৰমানে এতিয়া ঠাণ্ডা না, পানীটো আচ্ছা, নাখায়। কেইটা গরু আছে? গরু আছে, বহুত আছে। বহুত আছে? আচ্ছা, চাও। চলো এবার আমার সেটআপ রেডি। না না, এখানে কিন্তু আমরা ভালো ইয়ে পাবো। মনসা মার জন্য যেই ফুল উত্তমভাবে দরকার তা হলো আমাদের জবা ফুল। আমরা বৈষ্ণব গুফার দিকে যেতে, যেটা নীলাচল পর্বতে স্থিত কামাখ্যা মন্দিরের পাশে অবস্থিত আছে,
সেই গুফার দিকে, বৈষ্ণবী গুফার দিকে যাওয়ার পথেই আমরা এই সুন্দর জবা ফুলের গাছটি দেখতে পারলাম, আর তার জন্য আমরা এই ফুল তুলে মাকে অর্পণ করব। একটু আগে যে মহিলার সাথে সাক্ষাৎ হলো আমাদের, তারাই পাহাড়ের উপরে সবজি চাষ করেছে। এছাড়াও রয়েছে কিছু ফুলের গাছ। আজকে আমরা যে এক্সপ্লোর করছি সেই গুম্ফার দিকে আমরা যাচ্ছি, এবং রাস্তা মানে যথেষ্ট দুর্গম, পাহাড়ের উপর দিয়ে রাস্তা এবং আঁকাবাঁকা রাস্তা। তো আজকে যে আমরা যাচ্ছি বৈষ্ণব দেবী গুম্ফার দিকে, তো আমার সফরসঙ্গী হয়েছেন, দেখতেই পাচ্ছেন, আরবিএইচ ক্রিয়েশন দুর্গাপুর, উনি আমার সঙ্গে রয়েছেন। আর ওই দূরে দেখা যাচ্ছে মাতাজি, দূরে দেখতে পাচ্ছেন আপনারা মাতাজিকে। উনি আজকে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন বৈষ্ণব দেবী গুম্ফার দিকে। স্থানীয় মহিলার সাথে কিছু সময় কথোপকথন হওয়ার পরে আমরা পুনরায় উঠতে থাকলাম পাহাড়ের উপরে। একটার পর একটা সিঁড়ি বেয়ে মাতাজি ধীরে ধীরে উঠতে থাকলেন উপরের দিকে। কোথাও নামা, আবার কোথাও ওঠা, এ যেন ঠিক সাপলুডো খেলার মতন একটা রোমহর্ষক অভিযান। এ প্রসঙ্গে আরও বলি, নীলাচল পাহাড়ের যেদিকে বৈষ্ণব গুহা আছে তার পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, আর জায়গাটিতে বড় বড় অনেক পাথর জড়ো করলে যেমন হয় তেমন একটা প্রাকৃতিক পরিবেশ। ভাবতে কেমন অবাক লাগে, বৈষ্ণব গুহা এই ঈশ্বরীয় পবিত্র জায়গাটি খুঁজে পেয়েছিলেন সাইকেল বাবা বলে একজন সাধু। তিনি এখনও আসাম রেলওয়েতে কাজ করেন। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এই স্থানে আসেন। এই যে মাঝ রাস্তায় একজন গাইডকে পেলাম, উনি আমাদের কিছুটা পথ নির্দেশ করে দিলেন। কি ভাই আপনার নাম? কে নাম কে? হ্যাঁ, সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর অপূর্ব দৃশ্য, এদিকে ব্রহ্মপুত্র নদ, আর এই যে দেখুন নিচে ঘরবাড়ি রয়েছে একদম পাহাড়ের নিচে, পাহাড়ের কোল ঘেঁষে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। ওদিকে আরবিএইচ ক্রিয়েশন রাজাবাবু, উনি তো ফটো তুলতে ব্যস্ত। আপনি তুলুন, হর্তকিটা তুলুন। দাঁড়ান, একটা না প্রথমে তুলে কয়েকটা জায়গায় একসাথে করে তারপর একটা হর্তকি গাছ দেখুন, আমাদের যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশেই পড়লো, আর নিচে বেশ কিছু হর্তকি পড়ে রয়েছে, আর মাতাজি ব্যস্ত হয়ে পড়লেন হর্তকি তোলার জন্য। বেশ দু চারটে নিয়ে আসুন, একটু দর্শকদের দেখিয়ে দিই। হর্তকি গাছ, এই যে হর্তকি। হর্তকির তো অনেক গুণাবলী আছে। হ্যাঁ, হর্তকির অনেক ঔষধীয় গুণাবলী আছে, তাছাড়া পুজোর কাজেও লাগে, তাছাড়া পুজোর কাজেও আসে। চারধারে কি সুন্দর অপূর্ব দৃশ্য, আমরা মোহিত হয়ে দেখতে থাকলাম। দর্শক বন্ধুরা দেখুন, এবার আমরা নিচের দিকে নামছি, আর ওদিকে রাজাবাবু উনি কিন্তু হাঁপিয়ে গেছেন, উনি এবার ধীরে সুস্থে নামছেন, আর মাতাজি হাতে একটা ফুল রয়েছে। দর্শক বন্ধুরা, যেমনটা আগে বলছিলাম, সাইকেল বাবা 2008 সালে মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে বৈষ্ণব গুহা খুঁজে পান। গুহার ভিতরে যে শিলাখণ্ডটি আছে তার উপরে মায়ের যোনি চিহ্ন আছে। এবার বলি, সাধু বাবার নাম সাইকেল বাবা কেমন করে হলো? পরে জানতে পেরেছিলাম তিনি প্রত্যহ সাইকেল করে কামাখ্যা মন্দিরে আসতেন, সেই থেকে তার নাম সাইকেল বাবা হয়ে যায়। নীলাচল পর্বত থেকে অল্প নিচের দিকে আমরা যাচ্ছি বৈষ্ণব দেবীর গুফায়। আর দেখুন রাস্তার পথে দুধারে কত ফুলের গাছ, কত সুন্দর সুন্দর প্রকৃতির গাছপালা আমাদের চারিপাশে ঘিরে আছে। অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি, অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি, জবা গাছ তো অনেক দেখতে পাচ্ছি, জবা ফুলের গাছ, অনেক জবা ফুলের গাছ আছে, যেন জবা ফুলগুলো ফুটেই উঠেছে যে মার চরণে নিবেদিত হওয়ার জন্য। যেতে যেতে পাহাড়ের গায়ে রাস্তার বাম ধারে একটি টিনের ঘর দেখতে পেলাম, আর ডান পাশে একটি গাছের গুড়িতে বাঁধা আছে বৈষ্ণব দেবীর ছবি আঁকা একটি ধ্বজা। মাতাজি ভক্তিভরে মায়ের ছবিতে প্রণাম করলেন। এখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে আবার পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে সামনে পথ চলা।
মাতাজি, আপনার ধ্যান ভঙ্গ করলাম। তো ব্যাপার হচ্ছে যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপনি তো ধ্যান করতে বসে গেলেন, তো কেমন উপলব্ধি হচ্ছে আপনার? এরকম মনোরম প্রাকৃতিক দৃশ্য তা সে মনকে আকর্ষণ করে, যেন আমরা আরও আধ্যাত্মিক মার্গের দিকে অগ্রসর হই। আর এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই যেন আমাদের সাধকদের প্রকৃত সাধনা স্থল হয়ে ওঠে। আর এখানেই আমরা জীবন্ত ভগবানকে যেন আমাদের জীবনের মধ্যে উপলব্ধি করি। এই দেখুন, আমরা আছি কামাখ্যা ধামে। এই ধাম হলো এক শক্তিধাম। এখানে সতীর এক ভাগ তার যোনি ভাগ পড়েছে, আর এখানেই হয়ে উঠছে আমাদের শক্তিপীঠ। এখানে সমস্ত শক্তির এক ঊর্জা অনুভূত হয়। চলুন মাতাজি, দেখুন দর্শক বন্ধুরা, আমরা উপর থেকে নিচে নেমে গেছিলাম, আবার আমরা কিন্তু উপরের দিকে উঠছি। হ্যাঁ মাতাজি, এই মুহূর্তে আমরা আবার অনেকটা উপরে চলে এসেছি। ওদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর আমাদের জাস্ট হয়তো 100-150 ফুট নিচেই ব্রহ্মপুত্র নদ বয়ে চলেছে। সূর্যের আলোয় কীরকম দেখাচ্ছে, একদম সাদা পারদের মতন অনেকটা দেখা যাচ্ছে। তো আপনার কেমন উপলব্ধি হচ্ছে আজকে যে আমরা এসেছি একটা মানে কি বলবো, বৈষ্ণব দেবী যে গুম্ফা, সেই গুম্ফার আমরা এক্সপ্লোর করতে এসেছি। তো কেমন আপনি উপলব্ধি করতে পারছেন? ভীষণ ভালো লাগছে, এত মনোরম দৃশ্য আর এত সুন্দর জায়গা পেয়ে, যেন এত প্রাকৃতিক দৃশ্য দেখে মন একদম আনন্দে ভরপুর হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে। এখানে একটা দৈব শক্তি আমরা অনুভূত করতে পারছি। সেটাও আছে, তার সাথে সাথে দেখুন আমরা কিন্তু প্রথমে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, অন্য একটা রাস্তায় গেছিলাম, তারপরে আবার লোককে, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমরা মোটামুটি আইডিয়া করে আমরা যাচ্ছি, ক্রমশ অগ্রসর হচ্ছি। এটাই হচ্ছে ব্যাপার। দুর্গম পথ, কিন্তু তথাপিও খুবই সুন্দর। দেখুন এই সিঁড়ি বেয়ে আবার আমাদের নিচে নামতে হবে। চড়াই উতরাই এখানে কিন্তু খুব বেশি। মাতাজি নেমে গেলেন, ওদিকে রাজাবাবু ফটো তুলতে ব্যস্ত। ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর দেখুন এই রাস্তাটা অনেক নিচের দিকে নেমে গেছে। মাতাজি দাঁড়ান, আপনাকে একটা প্রশ্ন করি। বলছি যে এই যে ধরুন অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা যে যাচ্ছি আমাদের লক্ষ্যস্থলের দিকে, তো ধরুন কায়িক পরিশ্রম অনেক হচ্ছে, তো কেমন লাগছে আপনার? হ্যাঁ, পরিশ্রম বটে, অনেক পরিশ্রম হচ্ছে, কিন্তু এই পরিশ্রমের ফল যেটা আমরা মাকে দর্শন করে পাবো, সেটাও কিন্তু অত্যন্ত আনন্দময়ী হবে। পরিশ্রমটা কি গায়ে লাগছে? না না, তেমন গায়ে লাগছে না। সত্যি বলতে গেলে মার কৃপা আছে, আর এইটা শক্তিপীঠ। শক্তিপীঠে তো এমনি মা শক্তি দেয় আমাদের, মনে হয় যেন একটা এক্সট্রা এনার্জি। হ্যাঁ, আলাদা একটা এনার্জি আছে শরীরে। কোনো অসুবিধা নেই। পায়ে ব্যথা থাকলে পায়ে ব্যথা সেরে যায়, কোমরে ব্যথা থাকলে কোমরে ব্যথা সেরে যায়। এই তো দেখুন না, এত রাস্তা, কম করে 1000 সিঁড়ি আমরা বেয়ে নামলাম, বেয়ে উঠলাম, তথাপিও আমাদের শরীরে কোনো ক্লান্তি বোধ নেই। মাতাজি, ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা একটা পতাকা, ওটাই কি আমাদের নির্দিষ্ট লক্ষ্য? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমাদের বৈষ্ণব দেবীর মন্দির, যেটা গুফা আছে ওদিকে যাওয়ার চিহ্ন। এখানে পথযাত্রীদের বুঝিয়ে দিচ্ছে যে এই দিক দিয়ে যেতে হবে। আচ্ছা, আর দেখুন ব্রহ্মপুত্র নদের উপরে একটা কিন্তু বোট, হ্যাঁ, একটা বোট যাচ্ছে। ওটা জলপরি। জলপরি? হ্যাঁ, ওটাকে জলপরি বলে। আর এই জলপরি এটা অ্যাকচুয়ালি একটু বড় হয়, যেটা মানে লঞ্চের মতো, ওটা বড় জলপরিও বলে, যেটা দিয়ে আমরা উমানন্দ পার যেতে পারি।
এই নদী পার করে পরে তারপরে আমরা উমানন্দ ঘাট পাই। দেখুন এখানে কত উদ্ভিদ আছে, দেখুন কত লতা গুল্ম, কত ফার্ন, এরকম নানাবিধ উদ্ভিদ এখানে দেখা যাচ্ছে। তাছাড়া আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখুন দেখুন এই পাথরের গায়ে বেয়ে দেখুন কি সুন্দর লতা, এই উদ্ভিদটি লতা গাছ বেয়ে উঠেছে, পুরো লতানো গাছ, কি সুন্দর লতানো গাছটি পুরো বেয়ে উঠেছে, দেখতে কত মনোরম লাগছে। এইদিকে দেখুন ব্রহ্মপুত্র নদ পুরো কুয়াশায় ঢেকে গেছে, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। এত দুর্গম রাস্তা পেরিয়ে আসার পর আমরা কিন্তু কয়েকটা ছোট ছোট গুফার মতো দেখতে পেয়েছি। দেখুন ওই যে দেখতে পাচ্ছেন ওই গাছটার সাইডে যেমন পাথরগুলো আছে, ওখানে কিন্তু একটা ছোট্ট গুফার মতো দেখা যাচ্ছে। সেটা কিন্তু সাধনার অত্যন্ত সুন্দর একটা সাধনা স্থল। যেভাবে লাল মাটি কেটে কেটে এই সিঁড়িগুলো বানানো হয়েছে যাতে আমরা আমাদের মতো ভক্তরা মাকে দর্শন করতে পারি। এই সিঁড়িগুলো বোধহয় গ্রামের মানুষই কেটেছে। এখানকার স্থানীয় যারা মানুষ আছেন, ভক্তরা আছেন, তারাই নিজের হাতে কেটে কেটে এটা আমাদের অনেক ক্লান্ত রাস্তা পার করে আসলাম, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে যাওয়া যাক আগে। এখন অনেকটা প্রায় রাস্তা আছে, এখনো অনেকটা রাস্তা প্রায় বাকি আছে। তবে একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে আমরা কামাখ্যা ধামের যে পশ্চিম দ্বার দিয়ে যে আমরা এই স্থানে এলাম, অনেকটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে, তো একদম পুরো পাণ্ডব বর্জিত একজন মানুষকেও কিন্তু আমরা দেখতে পেলাম না এই জঙ্গল বা পাহাড়ের ভেতরে। অত্যন্ত নির্জন এলাকা বলতে গেলে, আর এত দুর্গম রাস্তা, মানুষ আসতেও পারবে কেমনে? তাতে মার নিতান্ত ভক্তি আর মার শক্তি ছাড়া এখানে আসা এত দুর্গম রাস্তায় সম্ভব না। আচ্ছা, এইরকম জায়গায় কি মানে সাধু সন্ন্যাসীদের সাধনার জন্য উপযুক্ত? এরকম জায়গায় তো বরং সাধু সন্ন্যাসীদের সাধনার মুখ্য স্থল, কারণ এত নির্জন এলাকায় একজন সাধু যদি সেই ধ্যানমগ্ন হয়ে থাকেন, তবেই তো সে তার পরম আত্মার চিত্ত লাভ করতে পারেন। এই যে ইতিমধ্যে আমরা দেখতে দেখতে মনে হচ্ছে যেন একটা সাধু আশ্রম, এই যে পতাকা লাগানো রয়েছে, ওপাশে ব্রহ্মপুত্র নদ আর এই যে সাধু আশ্রম। তো দর্শক বন্ধুরা চলুন দেখি, একটা অচেনা জায়গা সম্পূর্ণ, তো কি আছে ওখানে আমরা উৎসুক এবং উদ্দীপনা নিয়ে আমরা অগ্রসর হই ওই স্থানের দিকে। মাতাজি, এই দেখুন গাছগুলোকে বেঁধে রাখা হয়েছে কেন? এগুলো বেঁধে রাখার কারণ হচ্ছে যাতে যারা যাত্রীরা যারা আসছেন মন্দির দর্শন করার জন্য, গুফাতে আসার জন্য, তাদের জন্য রাস্তাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আচ্ছা চলুন দেখি, আমরা নেমে দেখি কি আছে। এতক্ষণ আমরা মাটি কাটা রাস্তা, সিঁড়ি দেখলাম, এখন দেখুন সিমেন্টের বস্তা দিয়ে কিভাবে সিঁড়ি বানিয়ে আমাদের সুবিধা করে দেওয়া হয়েছে এবং যেটা গিয়ে পৌঁছাচ্ছে সাধু বাসস্থানে। এই যে পাহাড়ের উপর থেকে এই পাইপলাইন এসছে, মানে এটা পাহাড়ি ঝর্ণার জল, দেখুন এরকম পড়ছে। সামনে খাঁচার মধ্যে বন্দি একটি বানর। আমি সামনে আসতেই একবার সে আগত নতুন অতিথিকে যেন দেখে নিল। বিদ্যুতের জন্য উপরে বসানো হয়েছে সোলার প্যানেল, আর ঝর্ণার জলে পা ধুয়ে তবে আমাদের প্রবেশ করতে হচ্ছে বৈষ্ণব গুহা দেবীস্থানে। ঝর্ণা থেকে আসছে জলটা আর ব্রহ্মপুত্রে চলে যাচ্ছে। একটি বড় পাথরের উপর বসে একজন আশ্রমবাসী, পরে নাম জেনেছিলাম তার নাম রাহুল। বৈষ্ণবী গুম্ফার কাছে পৌঁছাতে সাক্ষাৎ হলো এক সাধু বাবার সাথে। তিনি আমাদের হঠাৎ আগমনে খুশি হয়েছেন বলে মনে হলো না, মনে হলো আমরা যেন এসে ওনার তপভঙ্গ করেছি।
कितने साल है आप यहाँ पर साधन कर रहे हैं? 6 महीने। आपका नाम क्या है बोलेगा? नीलकंठ, नीलकंठ। कहाँ से आए हैं आप? मुंबई से। এটা গুমফাটা ব্লক করে রাখা হয়েছে। দেখুন পাহাড়। আজ আমাদের অভিযান সফল। আমরা পৌঁছে গেছি আমাদের অভিষ্ট স্থানে, বৈষ্ণবী গুহাতে। গুহার সামনে বসে মাতাজি সাইকেল বাবার সাথে ধর্মালোচনায় মশগুল হয়ে পড়েছেন। পাশেই আছে বৈষ্ণব গুহা। দেখুলে দেখছো? এই হচ্ছে শেষনাগ। আর কি বললেন? বিষ্ণু, ভগবান বিষ্ণু ঘুমিয়ে আছেন ওখানে। এই জায়গাটা সাইকেল বাবা উনি 2008 সালে এই জায়গাটা উনি স্বপ্নাদেশে উনি আবিষ্কার করেছিলেন। ভেতরে হচ্ছেন মা কামাখ্যা, গুপ্ত কামাখ্যা। বৈষ্ণব গুহার ভিতরে মায়ের দর্শন করতে পারলেও আমাদের ছবি তোলার কোনো অনুমতি দেননি সাইকেল বাবা, তাই ক্যামেরার সামনে আসতেও অনীহা প্রকাশ করেন তিনি। তবে দর্শক বন্ধুরা, বহু কষ্টে এক বিশ্বস্ত সূত্রে আমরা মায়ের ছবি সংগ্রহ করতে সক্ষম হই। মায়ের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আপনাদের বলবো, আপনারা সশরীরে আসুন, মাকে দর্শন করুন, আপনাদের মন তীব্র অনুভূতিতে ভরে যাবে। না, মায়ের ছবি নেবেন না, ও দেখাইবো, ঘুরাই আনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মার নেওয়া যাবে না, বাবার নেওয়া যাবে? বাবারটা নিতে পারেন। হ্যাঁ। বাবা বিষ্ণু ভগবান, এই শেষনাগ। আচ্ছা, মায়েরটা নিতে নাই। এটা সব থেকে দুর্গম রাস্তা। নিচে আছেন ভোলে বাবা, ভোলে বাবা আছেন নিচে। আর কি দেখতে পাবো নিচে আমরা? বিষ্ণু ভগবান কচ্ছপ রূপে, বিষ্ণু ভগবান কচ্ছপ রূপে। আর মায়েরও তো অধিষ্ঠান আছে, মহামুদ্রা। মহামুদ্রা, মায়ের মহামুদ্রা এখানে গেলে দেখতে পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এই জায়গার ছবি তো তোলা যাবে না, শুধু ভোলে বাবার ছবি আমরা তুলতে পেরেছি। তবে আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে আপনারা আসতে পারেন। খুব দুর্গম জায়গা এবং খুব গুপ্ত জায়গা। এখানে কিন্তু সাইকেল বাবা বলে একজন মহারাজ উনি থাকেন এবং উনি স্বপ্নাদেশে এই স্থানে এসেছিলেন এবং গুহার মধ্যে দিয়ে যেতে হয় এবং মাকে দর্শন করতে হয়। মায়ের যে রূপটা, এখানে যে মায়ের রূপটা সম্পর্কে, গুপ্ত কামাখ্যা বৈষ্ণবী, গুপ্ত কামাখ্যা বৈষ্ণবী, কিন্তু শিলা রূপে আছেন। শিলার যোনি স্বরূপা শিলা রূপে আছেন। আর ওই যে এটা ঢাকা দেওয়া আছে, ওই যে চটটা দিয়ে, আসন, মায়ের আসন। এটা হচ্ছে মায়ের আসন। এইটা অল্প মানে বানানো হয়েছে আমার জন্য। আচ্ছা, বাকি এইগুলা তো এরকমই ছিল। আপনি কতদিন আছেন ভাই এখানে? আমি তো এখানে মানে ছোট থেকে বড় হয়েছি এখানে। ওর বাপরে, এইখানে? মানে এখানে না, মানে গুয়াহাটিতে। ও, গৌহাটিতে। আর এই স্থানে কবে থেকে আছেন? আসি অনেক আগে থেকে আসি। এই যে রাহুল, দেখুন কিরকম দুর্গম জায়গা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। চলুন দেখুন, পাহাড়ের গুহার মতো নিচ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে, বড় একটা পাথরের চায়ের নিচ দিয়ে রাহুল কিভাবে নিচের দিকে চলে গেল। দর্শক বন্ধুরা, দেখুন কিরকম দুর্গম জায়গা দিয়ে আমাকে যেতে হবে। রাহুল আগেই চলে গেছে, দেখতে পাচ্ছেন রাহুলকে আশা করি। এই সরু ফাঁক দিয়ে আমাদের যেতে হবে নিচে। চলুন ভাই। চলুন ভাই, মাথাটা নিচু করে যেতে হবে না? দেখুন আমি প্রায় শোয়া এবং বসা অবস্থায় নিচে নামছি। সাংঘাতিক দুর্গম জায়গা। ক্যামেরাতে ধুলোবালিগুলো লেগে যাবে। আর দেখুন উপরে পাথর,
আর এই বড় বড় পাথরের নিচ দিয়ে যে সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এক হাতে ক্যামেরা আর এক হাতে কোনো রকমের ভর দিয়ে আস্তে আস্তে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্যের জায়গায় আমরা চলে এসেছি। আমি वहाँ का फोटो नहीं लेने दीजिएगा। চলিয়ে ভাইসা हाँ रुकिए, हम लोग को चला जाने दीजिए। इधर से आइएगा। উপরে একটা ঘুঁটি রাখা আছে, ঘুঁটিতে জল টস টস করে জল পড়ছে শিখরের উপরে। হ্যাঁ ওই তো इधर इसीलिए तो बोला हाथ पकड़ के चले जाइए थोड़ा, नहीं तो इसको पकड़ लीजिए, आप जा सकते हैं तो। খুবই দুর্গম জায়গা, পাহাড়ের মধ্যে। আসছে আসছে এখানে বাবার থেকে নিয়ে নি। जो वहाँ पे है হ্যাঁ হ্যাঁ মিলা থা। দেখুন মাথায় ঠোকাঠুকি লাগে না যেন। হ্যাঁ ওম হুম শিবায় নমঃ। ওম হুম শিবায় নমঃ। ওম হুম শিবায় নমঃ। সেই দুর্গম। দেখুন এই জায়গাটা একটু এইদিকে ভালো করে সব দেখিয়ে নিতে দিচ্ছি। পারবো এই দেখুন, এই পাহাড়ের মধ্যেই তো ছোট ছোট অনেক গুহা দেখতে পাচ্ছি। এই তো এটাও একটা সাধনার জায়গা। এই যে গুহাটা, খুব সুন্দর একটা গুহা পাহাড়ের মধ্যেখানে। আর দেখুন মাতাজি বসে গেলেন ধ্যান করতে পাহাড়ের মধ্যে, গুহার ভেতরে। ये बात है कि ज्यादा लेट होना इधर না अच्छा না, नहीं এইবার है। বেরিয়ে যাবো, এইবার বেরিয়ে যাবো। सुबह आके आप टाइम दीजिए जितना दे হ্যাঁ হ্যাঁ, सकते বলুন हैं। বলুন বলুন, এটা কথাটা বলুন। না বল মানে কি, মানে বিকাল হলে মানে কি এখানে কেউ থাকে তো না, হ্যাঁ, রাত হয়ে মানুষ যাচ্ছে, মানে রাত সন্ধে হলে আমরাও নিজে চলে যাই। সন্ধে হয়ে আসছে, অন্ধকার নেমে যাবে, ফেরার রাস্তাটাও प्रकृति की जगह है, जानवर लोग आता जाता है, वो लोग के लिए ठीक है। জানোয়ার বাঘ আসে না এখানে। हो भी सकता, आता ही होगा, जंगल है इतना बड़ा। आवाज तो आता है, आँख से तो नहीं देखा, আচ্ছা আচ্ছা। जो देखा है देखा है। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরে চারধার অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে, আমাদের ফিরতে হবে। তাই রাহুল বিপদের কথা চিন্তা করে বারবার আমাদের সতর্ক করে দিচ্ছিল। এখানে বাঘের গর্জনও শোনা যায়। মাতাজি আপনার পা তো কেটে গেছে, হ্যাঁ রক্ত বেরোচ্ছে, এত দুর্গম দেখতে পেলাম। জায়গা, তা সে অল্প। দেখান কোন জায়গাটা কেটেছে। এই যে মার এখানে এই যে রক্ত বেরোচ্ছে, এই যে দাঁড়ান, রক্ত বেরোচ্ছে, খুব জোর হাঁপিয়ে গেছেন দেখতে পাচ্ছি মাতাজি। নিচ থেকে আমরা উপরে উঠে এসে একটা চালা ঘরের মধ্যে বসলাম। রাহুল এসে প্রত্যেকের হাতে একটা করে প্লাস্টিকের গ্লাস দিল, তারপরে একটা মগে ঝর্ণার জল নিয়ে এসে গ্লাসে ঢেলে দিল। আমরা প্রাণ ভরে সেই জল পান করলাম। ঝর্ণার জল খেলেন, কেমন লাগছে ঝর্ণার জল? অনেক মিষ্টি। তার চেয়ে ঝর্ণার জল এত ভালো লাগলো খেয়ে, তৃপ্তি এসে পড়লো শরীরে, সব ক্লান্তি মিটে গেছে। আচ্ছা, এখন তো সব ওই সব কিছুই তো বুঝলাম, এইবার ফেরার ব্যাপারটা বলুন। এতটা রাস্তা আমরা ফিরবো কি করে? কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, তারপরে এখানে বাঘ আসে যেরকম শুনলাম, ওই সাধুবাবু বললেন এখানে বাঘ আসে, বাঘের আওয়াজ শুনতে পাওয়া যায়। তো তাহলে ভয় লাগছে না আপনার? না, ভয় তেমন লাগছে না, যদিও এখানে আতঙ্কেরই জায়গা, অল্প ভয়াবহ জায়গা এটা, ঠিক আছে না, ভয়েরই কারণ আছে এখানে, কিন্তু মার কৃপা যে ভয়ই লাগছে না। নিতান্ত একটা মানে প্রিয় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু হ্যাঁ, বেশি রাত্রি করলে এটা নিশ্চয়ই ভয়ের একটা ব্যাপার আছে। চলুন এবার আমরা তাহলে উঠি। নিশ্চয়ই নিশ্চয়ই। চলুন। ওই পাতাটা দিয়ে দাও, উপর দিয়ে দাও। তো হাওয়া কত বলি